তৃণমূলের বিধায়ক জিতেছিল, তার মধ্যে জলঙ্গি বাবর আলী, সে কেবল মূল তৃণমূলে আছে, মমতার সঙ্গে আছে। বাকি এই নিয়ামত হাজি থেকে শুরু করে আকরুজ্জামানরা 8টা এমএলএ কিন্তু বকলমে পিছন দরজা দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীর কথাই কান ধরে উঠবস করছে। হুমায়ুন কবির যতদিন বেঁচে আছে কারো কথায় কান ধরে উঠবস করবে না, করেওনি, করবেও না। আপনারা সবাই জানেন এর আগে আমাদের বিরুদ্ধে কি বলা হয়েছিল। এই ববি হাকিম কি বলেছিল, এই রেজিনগরে থাকি আমি কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করতে যাচ্ছি। সেটা করে যখন রুখতে পারলো না, যখন শিলান্যাস হয়ে গেল, কাজ চলছে, ভোটের আগে আমাকে জন্য কি বলা হলো, আমি নাকি বিজেপির বিটি, আমাকে নাকি 1000 কোটি টাকা বিজেপি দিয়েছে, সেই টাকা আমি নিয়েছি মুসলমানদের ইমান বিক্রি করে দিচ্ছি, মুসলমানদের ইমোশনালকে বিক্রি করে দিচ্ছি। কে বলেছিল? ববি হাকিম বলেছিল। আজ সেই ববি হাকিম কোথায়? ববি হাকিম মমতাকে ছেড়ে, এতদিন মমতার খাওয়া হয়ে গেছে, লুটা হয়ে গেছে। সেই লুটের সম্পদ রক্ষা করার জন্য এখন আবার একটা 68 বছরের লোক, সে আবার এই 50-এর নিচের বয়স, যে সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত, ফার্স্ট টাইম এমএলএ হয়েছে হাওড়ার উলবেড়িয়া থেকে, তার নেতৃত্বে এরা যেয়ে মাথা ঝুঁকছে। কিসের জন্য? নিজেদের চুরি বাটপরি করে যেসব সম্পদ তৈরি করে রেখেছে সেই সব সম্পদগুলো রক্ষা করার জন্য তারা করছে। কাজে আমাদের উপরে, আমরা বিরোধী দল, আমরা 2টো সিট জিতেছি। আগামী দিনে ধীরে ধীরে যারা 141 বছরের জাতীয় কংগ্রেস 1977 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, 49 বছর পার হয়ে গেল, সেই কংগ্রেস ক্রমশই ক্ষয়িষ্ণু হচ্ছে। আগের বিধানসভায় তারা 0 ছিল, সিপিএমও 0 ছিল, কংগ্রেসও 0 ছিল। এবার কংগ্রেস 2টো পেয়েছে, একটাতে 2701 ভোটে রানীনগর জুলফিকার, আর একটা হচ্ছে 7000 ভোটে ওই ফারাক্কা। আর আমি 2টো সিটে জিতেছি, একটাতে 29,000 বিজেপিকে হারিয়ে, আর রেজিনগরে বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে, তৃণমূলকে হারিয়েছি 81,000 ভোটে, 3 নম্বরে পাঠিয়ে দিয়েছি। এখন সেই পদ্ম ফুল আর জোড়া ফুল এক হলেও ভোটাররা কিন্তু এক হবে না। কোনোদিনই যারা তৃণমূলকে ভোট দিয়েছিল, এখন সেই সব তৃণমূলের প্রার্থী যে ছিল, নেতা যারা ছিল, যারা এখানকার বলিষ্ঠ ছিল, পুলিশকে নিয়ে মারাই নিয়েছিল, সেই পুলিশ এখন বিজেপির হাতে। তাই তারা এখন হাঁটু গেড়ে পুলিশের সহায়তা পাওয়ার জন্য তারা করছে। কাজে আজকের যে বিষয়, আমাদের বিরুদ্ধে যে কেস হয়েছে, 2টো কেস হয়েছে শক্তিপুর থানা, সেখানে এফআইআর নেম নয়, আমাদের একজন সহসভাপতি জেলার আনিসুর রহমান, তাকে ধরেছে, 7 দিনের রিমান্ড নিয়েছে, সে শক্তিপুর থানায় আছে, সে মঙ্গলবারে আবার কোর্টে যাবে। আর আমার এপারে যে কেস হয়েছে রেজিনগর থানায়, যেটা আজকে আমাকে ডেকেছে 11:30টায়, এই কেসে 2 জন অ্যারেস্ট হয়েছে। একজন অঞ্চল সভাপতি কাশীপুরের গোলাম মোস্তফা, আর একজন আমাদের ব্লকের সহসভাপতি মোহাম্মদ আমিন, লোকনাথপুরে বাড়ি। এই 2 জনকে ধরেছে। এদের 5 দিনের পিসি নিয়ে এসছে। আজকে 5 দিন শেষ হয়ে যাবে, কালকে শেষ হবে, সোমবারে ছুটি আছে, তাহলেও হয়তো সোমবারে তাদেরকে কোর্টে জমা দিলে। তো আমাকে ডেকেছে, আমাকে যেতে হচ্ছে। আপনাদের দেখেছি, আপনারা এসছেন, সকলকে আমার সালাম, আদাব, ধন্যবাদ, অভিনন্দন। কেউ কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমাকে অ্যারেস্ট করে, আমি স্বেচ্ছায় চলে যাব, পুলিশকে সহযোগিতা করব, এবং আমার সঙ্গে প্রায় 100 থেকে 120 জন সদস্যকেও নিয়ে যাব জেলে। বলবো যে ঠিক আছে, আমাকে যেহেতু নিয়ে যাচ্ছেন, আমার সহকর্মীরাও যাবে, তাদেরকেও নিয়ে যাব। কদিন জেলে রাখে, কদিন জেলের ভাত আমাদের কপালে আছে, সেটা দেখব। পাশাপাশি আমরা যদি জেলে যাই, আপনাদের কারো ভয় পাওয়ার কিছু নেই। সবাই নিজের নিজের বাড়িতে শোবেন, বাড়িতে ঘুমাবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো সমালোচনা করতে যাবেন না। রেজিনগরের ভোট যেদিন আসবে, ডিক্লেয়ার হবে, যে ভোটে তৃণমূলকে হারিয়েছিলাম আর যে ভোটে বিজেপিকে হারিয়েছিলাম,
তার থেকে অন্তত 5,000-এরও বেশি ভোটে আবার বিজেপিকে হারাবো। আমার অন্য জাতি অমুসলিম ভাইদের মধ্যে একটা ক্রোধ, একটা রাগ সৃষ্টি করছেন, একটা তাদের ওপর মুসলমানদের উপর একটা ক্ষোভ সৃষ্টি করছেন। এটা কি আপনার সঙ্গে কারোর সঙ্গে বোঝাপড়া হয়ে আছে নাকি যে আপনি মাঝে মাঝে এইভাবে বলবেন? এইটা আপনার মোটে বলা উচিত হয়নি। বাংলার যে কোনো মুসলিমকে জিজ্ঞাসা করবেন, কেউ আপনার এই কথাকে সমর্থন করে না। ওই কি মারে বলেছি যে সাটা ভাঙা মার, আপনি সাটা ভাঙা মার্গে যান না, নিজে মার্গে যান না, আপনার বাংলার মুসলিমকে নিয়ে আপনি নেবে সাটা মারবেন। বাংলার মুসলিম আপনার কথা ঝাম মেরে দেবে। একটা কুয়ায় বসে সমুদ্রের গল্প কেন করেন আপনি? আপনি কি সংখ্যালঘু মুসলিমদের সারা পশ্চিমবাংলার মুসলমানদের ঠিকা নিয়েছেন? আমি আপনাকে অনুরোধ করব, আপনার নিজস্ব যা কথা বলা বলুন। আপনি কথা বলতে গিয়ে মুসলিম জাতিকে আপনি টানবেন না, মুসলিম জাতিকে বিভ্রান্ত করবেন না। এটা আপনার কাছে আমার অনুরোধ, এটা দাবি। এই কিছুদিন আগে ওই দিলীপ ঘোষ যে ভাষা ইউজ করেছে, রেড রোডে নামাজ হয়, সে নামাজ এবারে সরকার ক্ষমতা আসার পরে বন্ধ করে দিয়েছে। বাংলার মুসলিমরা মেনে নিয়েছে। বাংলার মুসলিমরা ব্রিগেডের ময়দানে গিয়ে নামাজ পড়েছে। সেই ব্রিগেডের ময়দানে 1 সপ্তাহ ধরে রাস্তা জাম হলো। এটা বাংলার মানুষ বুঝবে। বাংলার মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না। কাদের প্রতি বিচার করা হচ্ছে, কাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কাদের প্রতি জুলুম করা হচ্ছে, এটা বাংলার মানুষ বোঝে। এই দিলীপ ঘোষের ভাষা দেখেন না। এসব কোনো মানুষের ভাষা? এটা কোনো মানুষদের ভাষা এরকম হয়? উনি কি বললেন? নামাজ পড়তে যদি হয় পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়তে যদি হয় বাংলাদেশে যে নামাজ পড়ো। কেন? এটা দিলীপ ঘোষের বাবার একটা ভারতবাসী নাকি? উনি একা? এই রাজ্যটা দিলীপ ঘোষের একা? ওনার বাবার একা? সারা ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানের হাজার হাজার মুসলমান জীবন দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমার হিন্দু ভাইয়েরা লড়াই করতে যে জীবন দিয়েছে। আর আজকে কে বলছে বাংলাদেশে নামাজ পড়তে যাও, পাকিস্তানে নামাজ পড়তে যাও। এটা সারা পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মুসলমান এই দিলীপ ঘোষের এই ভাষাটাই আঘাত পেয়েছে। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি।